হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 6 নিয়ে। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন, কোশ্চেনে বলেছে অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করে। ব্যবসায় মোট 69 টাকা লাভ হয়। তাহলে মোট লাভ বলেছে এখানে 69 টাকা এবং বিমল হচ্ছে লাভের 46 টাকা পায়। তাহলে বিমল পাচ্ছে হচ্ছে 46 টাকা। জানতে চেয়েছে যে ব্যবসায় বিমলের মূলধনের পরিমাণ কত। ঠিক আছে, তাহলে যেগুলো দেয়া আছে সেগুলো আগে লিখে নিই। অমল, আমরা জানি কি মোট মূলধনের পরিমাণ হয় সে কত টাকা ব্যবসায় নিয়োগ করে ইন্টু কত সময়ের জন্য নিয়োগ করে। তাহলে অমলের মোট মূলধন হবে 500 ইন্টু 9। আমরা ধরে নিচ্ছি যে বিমল ব্যবসায় x টাকা নিয়োগ করে, তাহলে বিমলের মূলধন কি হবে? বিমলের মূলধন হবে x ইন্টু এই টাকাটা 6 মাসের জন্য নিয়োগ করে এটা। তাহলে আমরা বের করছি তাদের মূলধনের অনুপাত। তাহলে তাদের মূলধনের অনুপাত হবে এটা। তাহলে একটু কাটাকাটি করে নাও, 3 আর এখানে হচ্ছে 2, 3 2 হয়েছে। তাহলে আরেকটু যদি করো তাহলে কাটবে 250। তাহলে পাশে পড়ে থাকছে কত? 250 ইন্টু 3। এটা আর আমি কাটছি না, এটা রেখে দিচ্ছি। ঠিক আছে, এরপর বলেছে মোট লাভের পরিমাণ। এই পাশে একটু দেখে নাও, মোট লাভ কত দেওয়া আছে? মোট লাভ হচ্ছে মোট লাভ হচ্ছে 69 টাকা। বিমল পাচ্ছে কত এখান থেকে? বিমল পায় 46 টাকা। তাহলে অমল কত পাবে? অমল পাবে তাহলে কত? 69 মাইনাস 46 সমান, বিয়োগ করলে পাওয়া যাবে 3 আর এখান থেকে হচ্ছে 2, 23 টাকা হয়েছে। তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? এখানটাই বের করছি লাভ্যাংশের অনুপাত। তাহলে প্রথমে আছে অমল অনুপাত বিমল। ঠিক আছে, এটা হচ্ছে লাভ্যাংশের অনুপাত। তাহলে লাভ্যাংশের অনুপাত কত হবে? প্রথমে অমল মানে 23 অনুপাত 46 সমান হচ্ছে 1:2। এটা পেলাম কি? লাভ্যাংশের অনুপাত, লাভের অনুপাত। ঠিক আছে, আমরা জানি কি? আমরা জানি হচ্ছে মূলধনের অনুপাত লাভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে এখানে আমরা পেয়ে গেছি কত? লাভ্যাংশের অনুপাত। এখানে আমরা পেয়ে গেছি মূলধনের অনুপাত। তাহলে এই দুটো অনুপাত কি সমান হবে? তাহলে এটা আমরা লিখতে পারি কি? অনুপাত x সমান 1:2। আচ্ছা, এরপর একটু সিম্পলিফাই করলে উত্তর হয়ে যাবে 250 ইন্টু 3/x সমান 1/2 বা x সমান হচ্ছে সবগুলো গুণ হচ্ছে, তাহলে 50, 25 2 50 সঙ্গে একটা 0 ইন্টু 3 সমান হচ্ছে 1500 কি টাকা? 1500 টাকা। তাহলে এক্স আমরা কি ধরেছি? এক্স ধরেছি বিমল যে পরিমাণ টাকা ব্যবসায় নিয়োগ করে। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এক্স এর মান তাহলে কত পাওয়া গেল? 1500 টাকা। তাহলে অপশনটা দেখে নাও, এটা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর হচ্ছে 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগে হচ্ছে দ্বিঘাত সমীকরণ অঙ্ক দিয়েছে। সমীকরণটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে যদি। তাহলে এখানে বলেছে যে এই সমীকরণের বীজগুলো সমান আর বিপরীত চিহ্ন হওয়ার শর্তটা জানতে চেয়েছে। তাহলে কি সমান আর বিপরীত চিহ্ন হওয়ার শর্ত কি? আমরা কি জানি
সমান আর বিপরীত চিহ্ন তখনই হয় যদি সেটা হোল স্কয়ার ফর্মে থাকে। মানে কি, সাপোজ একটা জিনিস আমরা বলি, যদি এক্স এর মান সাপোজ থাকে এক্স ইজ ইকুয়াল টু যদি 4 পাই, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স প্লাস মাইনাস 2। তাহলে এক্স এর মান একটা হচ্ছে কত 2, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু -2। ঠিক আছে, তাহলে সমান হয়েছে আর বিপরীত চিহ্ন যুক্ত হয়েছে, তাহলে মানটা হচ্ছে 2 আর একটা চিহ্ন প্লাস একটা মাইনাস, তাহলে সমান আর বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে এইরকম ফর্মটা আমরা কখন পাবো, এটা তোমরা লক্ষ্য করো। এরকম আমরা ফর্মটা পাবো যখন এই মানটা আমার থাকবে না। এই মানটা থাকবে না বলতে বি ইজ ইকুয়াল টু 0 হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এ সবসময় নট ইকুয়াল টু 0 হবে। এর মান যদি 0 হয়ে যায় তাহলে তো দ্বিঘাত সমীকরণ থাকছেই না। এর মান যদি 0 হয়ে যায় তাহলে সমান আর বিপরীত চিহ্ন যদি বলে যে কোনো সমীকরণের বীজদ্বয় সমান আর বিপরীত চিহ্ন যুক্ত হবে, তখন এক্স এর সহগটা অবশ্যই 0 হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটা তোমরা দেখে নাও, কত নম্বর অপশানে দিয়েছে, বি। অ্যান্সার হচ্ছে বি। বোঝা গেছে তাহলে কিভাবে হচ্ছে। আরেকবার বলে দিচ্ছি যে এইরকম ফর্মটা তোমরা একটু ভাবো যে সমান আর বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার জন্য কি দরকার হয়। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট তখনই হবে যদি এক্স এর সহগটা 0 হয়। তাহলে এখানে এক্স এর সহগ কত দিয়েছে, বি। তাহলে বি সমান 0, আর এ তো নট ইকুয়াল টু 0 হতেই হবে, নাহলে সেটা তো দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশান বি। এরপর হচ্ছে 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কে একটা ভেদের অঙ্ক দিয়েছে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্রপোর্শনাল টু xy হলে 4টা সম্পর্ক দিয়েছে। 4টা সম্পর্কের মধ্যে কোনটি ঠিক হবে তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, হোক। তাহলে এখান থেকে সমানুপাতিক দিয়েছে, সমানুপাতিককে যদি আমরা সমান করি সঙ্গে হচ্ছে একটা ধ্রুবক নিতে হয়। তাহলে কি হয়, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু k1 xy। এখানে লিখে দিতে হবে কি, k1 নট ইকুয়াল টু 0 হয়েছে। xyটাকে এ পাশে নিয়ে আসা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার বাই নিচে থাকছে xy ইজ ইকুয়াল টু k1। তাহলে আলাদা আলাদা করে ভাগ করা আছে, প্রতিটার সঙ্গে আলাদা আলাদা করে ভাগ করা আছে। তাহলে ভাগ করলে আমরা কি পাবো, 2x বাই y প্লাস 3y বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে কি k1। এখান থেকে কমন নেওয়া হচ্ছে, এখান থেকে কি কমন নেওয়া যাবে, xy কমন নেওয়া যাবে। তাহলে xy ইন্টু 2 প্লাস এখান থেকে পাওয়া যাবে কত, 3 ইন্টু y স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে k1। এই জিনিসটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, এটা তো একটা চলরাশি আর এটাও একটা চলরাশি, তাদের গুণফলটা দেওয়া আছে একটা ধ্রুবক। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে, যে যদি দুটি চলরাশির গুণফল ধ্রুবক হয় অবশ্যই প্রতিটি চলরাশি এক একটা ধ্রুবক হবে। না হলে ধরো এটা একটা চলরাশি আছে আর এটা একটা ধ্রুবক আছে, তাহলে তাদের গুণফল কোনো সময় ধ্রুবক হতে পারে না। আবার যদি ধরে নিই এটা ধ্রুবক আর এটা হচ্ছে চলরাশি, তাহলে তাদের গুণফলও ধ্রুবক হবে না, অবশ্যই চলরাশি হবে। তাহলে দুটি চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তারা পৃথক পৃথকভাবে অবশ্যই ধ্রুবক হবে। তাহলে x বাই ওয়াই ইজ ইকুয়াল টু যে কোনো একটা ধ্রুবক k2 ধরলাম, সেখানে k2 নট ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, x প্রপোর্শনাল টু k2y। তাহলে পাবো x প্রপোর্শনাল টু y। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, x বাই ওয়াই ইজ ইকুয়াল টু k2, অতএব x ইজ ইকুয়াল টু k2y। আর এখানে k2টা যদি তুলে দেওয়া হয় তাহলে x প্রপোর্শনাল টু y। এরপর তোমরা অপশানটা দেখে নাও। অপশান তাহলে অপশান সি
এখানে হচ্ছে অ্যান্সার, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান সি। এরপর হচ্ছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কে বলেছে যে 3 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির একটি যে ক্ষুদ্রতরটির স্পর্শক হলে ওই জের দৈর্ঘ্য হবে। মানে এই জের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে ভালো করে। দুটো বৃত্ত বলেছে যাদের কেন্দ্র একই, আর বলেছে যে বড়টির যে ছোটটির স্পর্শক, তাহলে বড়টির যে, তাহলে টানলাম, ছোটটির স্পর্শক হয়েছে। আর ব্যাসার্ধগুলো দিয়েছে, ব্যাসার্ধগুলো ছোটটার ব্যাসার্ধ দিয়েছে 3 সেমি, আর বড়টার ব্যাসার্ধ দিয়েছে 5 সেমি। আচ্ছা, আমরা জানি যে কে কেন্দ্রগামী কোনো সরলরেখা, কেন্দ্রগামী কোনো সরলরেখা বলতে তো তার ব্যাসার্ধই হয় কোনো সরলরেখা। ব্যাসার্ধ দুটো, এখানে হচ্ছে তোমাদের দুটো উপপাদ্য থাকছে, একটা স্পর্শ থেকে একটা উপপাদ্য এসছে, আর একটা হচ্ছে তোমার আগে যে বৃত্তের যে সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে সেখান থেকে। কারণ তোমাদেরকে এটা বললে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কেন্দ্রগামী কোনো সরলরেখা যে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণটা উৎপন্ন হচ্ছে কত, 90 ডিগ্রি। আর যে দুটো ভাগ পাওয়া যাচ্ছে এটা আর এটা, এই দুটো পরস্পর কি সমান, তাহলে ও এ বি আর এটা পি ধরলাম। মানে ও হচ্ছে দুটো বৃত্তের কেন্দ্র, এ বি হচ্ছে যে বড় বৃত্তটা রয়েছে তার হচ্ছে যে, আর পি হচ্ছে যে বিন্দুতে ছেদ করেছে ছোট বৃত্তটাকে। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম। তাহলে বের করতে বলেছে এবি, তাহলে এবি সমান হচ্ছে কত, এই দুটো যোগফল, আর এই দুটোর মান কি হচ্ছে, সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আর তো তোমাদের করতে কোনো অসুবিধা হবে না, কারণ এটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি আমরা। তাহলে এখান থেকে কি কি আমরা পাচ্ছি, যে ওপি সমান কি পাচ্ছি, লম্ব এর মান দিয়েছে 3 সেমি। আর ওবি হচ্ছে কি ছিল, ওবি ছিল হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধ। আর এখানে আমরা কি পাচ্ছি, ওবি সমান হচ্ছে অতিভুজ, এর মানটা হচ্ছে 5 সেমি। তাহলে আমাদের বের করতে হবে এখন পিবি, বলতে এটা ভূমি। তাহলে এটা তাহলে হচ্ছে কত, ভূমি। তাহলে আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে একবারে করে দিচ্ছি, লম্ব 3 স্কয়ার, ভূমি বের করতে বলেছে, আর অতিভুজ দেওয়া আছে, তাহলে হচ্ছে 5 স্কয়ার হয়েছে, এটার স্কয়ার হতো। তারপর হচ্ছে পিবি তার স্কয়ার ইজ ইকুয়াল টু 5 5 হয় 25 মাইনাস 3 স্কয়ার 9, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত, 16, বা পিবি সমান হচ্ছে 4, প্লাস মাইনাস 4 হতো যেহেতু এটা দৈর্ঘ্য, তাহলে শুধু 4 হচ্ছে। তাহলে পিবি সমান আমরা পেলাম কত, 4 সেমি। তাহলে এবি সমান কত পাবো, এবি সমান পাবো আমরা দুটোর যোগফল, তাহলে দুটো তো সমান, তাহলে 2 × 4 সমান হচ্ছে 8 সেমি। 8 সেমি হচ্ছে অ্যান্সার। এবারে তোমরা একটু অপশানটা দেখে নাও, এখানে 8 সেমি, তাহলে অপশান সি অ্যান্সার হচ্ছে, অপশান হচ্ছে সি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক কি বলেছে তোমরা একটু দেখে নাও। বলেছে যে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর সমান্তরাল সরলরেখা পিকিউ। তাহলে এবিসি একটা ত্রিভুজ বলেছে, এ বি আর সি। এই ত্রিভুজের বিসি এর সমান্তরাল সরলরেখা হচ্ছে পিকিউ, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। দেওয়া আছে কি, দেওয়া আছে এবি বলতে পুরোটা, বাই হচ্ছে এপি বলতে ওপরেরটা, এপি সমান দিয়েছে 5/3। বের করতে বলেছে এ কিউ বাই কিউসি, তাহলে এ কিউ এটা বাই হচ্ছে নিচেরটা কিউসি, এটার মানটা বের করতে বলেছে। ঠিক আছে,
তাহলে আমরা ধরে নেব কত, এবি সমান হচ্ছে 5x আর এপি সমান হচ্ছে কত 3x। এক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি যে যখন আনুপাতিক হারে দেয়া থাকবে, অনুপাত আকারে যখন দেয়া থাকবে, তখন কখনোই তোমরা 5x আর 3x ধরবে না এবি আর এপির মান। ঠিক আছে, কি বললাম যে কোনো সময় এবি আর এপির মান এই আনুপাতিক যে মানটা দেওয়া থাকবে সেই মানটা ধরবে না, সঙ্গে একটা চলরাশি ধরে নেবে। ঠিক আছে, এটা তোমাদের এমসিকিউ কোশ্চেন, এতে তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা রাফে করে নেবে, এখানে যেটা অ্যান্সার সেটাতে টিক দিয়ে দেবে, সেটা তোমরা লিখে নেবে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি 2 নম্বরের থাকে তাহলে অবশ্যই তোমরা 5x আর 3x ধরে নেবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, বিপি সমান পাবো কত 5x মাইনাস 3x সমান হচ্ছে 2x। আর কোনো সমস্যা নাই, আমরা তো জানি এটা বাই এটা, একবার লিখে দিই, এপি বাই পিবি সমান হবে কত, এ কিউ বাই কিউসি। মানগুলো বসিয়ে নাও। তাহলে এপি সমান আমরা পেয়েছি 3x আর বিপি সমান হচ্ছে 2x, আর এটার মানটা তো বের করতে বলেছে, এ কিউ বাই কিউসি। ঠিক আছে, তাহলে এক্স এক্স কাটছে, তাহলে তার মানটা হচ্ছে বা এ কিউ বাই কিউসি সমান হচ্ছে 3/2। তাহলে অপশানটা তোমরা দেখে নাও, এক্ষেত্রে হচ্ছে অপশান সি হচ্ছে তোমাদের উত্তর। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি। এরপর হচ্ছে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের 4 সেমি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে ঘোরানো হলে উৎপন্ন শঙ্কুর আয়তন কত হবে। ঠিক আছে, একটা জিনিস দেখো, তোমরা দিয়েছে কত, বাহুগুলো হচ্ছে 3 সেমি, 4 সেমি আর 5 সেমি। ঠিক আছে, এটা তোমাদের দেখে কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে যে এটারই একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার কারণ এই দুটি 3 আর 4-এর বর্গের সমষ্টি 5-এর বর্গের সঙ্গে সমান। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান আমরা জানি অতিভুজের স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 3-এর স্কয়ার প্লাস 4-এর স্কয়ার সমান হচ্ছে 5-এর স্কয়ার। ঠিক আছে, তাহলে যে ত্রিভুজটি দিয়েছে সেই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে একটি সমকোণী ত্রিভুজ প্রথমে এঁকে নাও। ঠিক আছে, তাহলে 4 সেমি, যে বাহুটির দৈর্ঘ্য 4 সেমি সেটিকে অক্ষ করে ঘোরানো হচ্ছে। তাহলে উপরেরটা আমরা লম্বটা ধরছি 4 সেমি। ঠিক আছে, তাহলে এটাকে অক্ষ করে ঘোরানো হচ্ছে, তাহলে অতিভুজ হচ্ছে 5 সেমি, তাহলে এই দিকটা হচ্ছে 5 পেলাম আর নিচটা পেলাম কত 3। আশা করি এই জিনিসটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। তোমরা ছবিটা এইভাবে আঁকবে বুঝে করে, কারণ এইটা তোমাদের অক্ষ। তোমরা যদি ছবিটা এরকম করে আঁকতে, ঠিক আছে, এটাও ধরে নাও কোনো একটা সমকোণী ত্রিভুজ, আর ধরে নিতে যে এইটা হচ্ছে তোমার 4 সেমি বা এটা 4 সেমি বা এটা 4 সেমি, তাহলে বুঝতে একটু তোমাদের অসুবিধা হতো। তার জন্য তোমরা ছবিটা এইভাবে আঁকবে। ঠিক আছে, তাহলে এখন এটা আমরা কি পেয়ে যাব, উচ্চতা পেয়ে যাব, এটা পেয়ে যাব কত ব্যাসার্ধ, আর এটা পেয়ে যাব কত এল। তাহলে আমাদের কি বের করতে কি বলেছে, আমাদের বলেছে যে তার আয়তন কত, আয়তন কত। তাহলে আমরা শঙ্কুর আয়তন কি জানি, 1/3 পাই r স্কয়ার h। তাহলে কি পাবো, 3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর বলতে 3-এর স্কোয়ার ইন্টু উচ্চতা সমান হচ্ছে 4। তাহলে 3-এর স্কোয়ার, তাহলে একটা 3 কাটছে, এখানে করে দিই, 3 একটা পড়ে থাকছে, তাহলে হচ্ছে 12 পাই। 12 পাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তোমরা অ্যান্সারটা একটু দেখে নাও। তাহলে এক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাচ্ছে কত, 12 পাই, অপশান এ। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ। এরপর হচ্ছে 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কে বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমরা ধরে নিচ্ছি v1 অনুপাত v2, একটির আয়তন হচ্ছে v1 আর একটির আয়তন হচ্ছে v2। এর অনুপাতটা দেওয়া আছে কত, 1:27।
তাহলে আয়তন সমান আমরা কি জানি? গোলকের আয়তন সমান আমরা জানি 4/3 পাই কিউব। তাহলে এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে r1 আর এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে, এটার হচ্ছে r1 আর এর হচ্ছে r2, হয়েছে? তাহলে এখান থেকে আমরা কি পাবো? v1 এর জায়গায় আমরা লিখতে পারি কি 4/3 পাই r1 তার কিউব অনুপাত v2 এর জায়গায় লিখতে পারি 4/3 পাই r2 তার কিউব সমান হচ্ছে 1:27। তাহলে এই দিকটা কেটে যাচ্ছে, 4/3 পাই হয়েছে। তাহলে পড়ে থাকছে কত? r1 কিউব অনুপাত r2 কিউব সমান হচ্ছে কত? 1:27। তাহলে পাওয়া যাবে কি r1 বাই r2 তার হোল কিউব সমান হচ্ছে 1/27 বা r1 বাই r2 সমান হচ্ছে 1/3। কিউব রুট করলে, একের কিউব রুট করলে 1ই হয় আর 27-এর কিউব রুট করলে হয় 3। এরপর বের করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা চেয়েছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা বক্রতলের ক্ষেত্রফল S1 ধরছি আর দ্বিতীয়টার ক্ষেত্রে ধরছি S2, দুটোর অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হয় কি 4 পাই r1 স্কোয়ার আর এটার ক্ষেত্রে হবে 4 পাই r2 স্কোয়ার। তাহলে এখান থেকে কাটবে কি 4 পাই কাটছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে r1 স্কোয়ার অনুপাত r2 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা বাই আকারে লিখি তাহলে r1 বাই r2 তার হোল স্কোয়ার। তাহলে r1 বাই r2 সমান আমরা পেয়েছি কত? 1/3 তার স্কোয়ার। তাহলে 1/3 স্কোয়ার করলে আমরা পাবো 1/9, 1/9, ঠিক আছে? এটা যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে পাবো এখান থেকে 1/9। তাহলে S1 অনুপাত S2 সমান হচ্ছে 1/9। তাহলে বক্রতলের ব্যাসার্ধের অনুপাত 1:9। তাহলে অপশানটা দেখে নাও, এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা তোমরা আমাকে ফেসবুকেও জানাতে পারো। আর বাড়িতে প্র্যাকটিস করতে গিয়ে যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।